ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন। বাংলাদেশের আনাচে কানাচে 64টা ডিস্ট্রিক্ট থেকে আপনারা যুক্ত হচ্ছেন আমি জানি। সো আপনাদের সবাইকে আমাদের ইংলিশ এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকে ক্লাসটিতে। সবার উদ্দেশ্যে বলি, আমরা আজকে যে টপিকসটি পড়া শুরু করব বা যে টপিকসটি পড়বো সেটা একটু বলি। আমরা আসলে ইউজ অফ সাম স্পেশাল ওয়ার্ডস অর ফ্রেজেস যে টপিকসটি আছে আমাদের এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারে সেটি পড়বো। আপনারা রুটিন দেখেছেন এবং এইচএসসি ইংলিশ প্রিপারেশন যে গ্রুপটি সেখানে রুটিনটি প্রকাশ করা আছে, সেই রুটিন অনুযায়ী কিন্তু আমাদের ক্লাসগুলি চলছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সবার উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে এই টপিকসটি মানে ওয়ার্ড ফ্রেজের ব্যবহার নিয়ে যে টপিকসটি, এটি কিন্তু আমরা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই একটু কম গুরুত্ব দিয়ে আসলে পড়ি, কম গুরুত্ব দিয়ে। বিকজ এই কোশ্চেনের প্যাটার্নটাই হলো এরকম যে একটি ক্লুর বক্স থাকবে, সেখানে 10টি ক্লু দেওয়া থাকবে এবং নিচে আমাদের 10টি শূন্যস্থান থাকবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে লাস্টে যে দুই একটা না পারলেও প্রবলেম হয় না, বিকজ যেহেতু আমাদের ক্লু 10টা, শূন্যস্থান 10টা, এবং সেই কারণে দেখা যায় লাস্টে যে আমরা আইডিয়া করে মোটামুটি উত্তর করে ফেলতে পারি। সেক্ষেত্রে আমার যেটা অভিজ্ঞতা সেটা বলছে বেশিরভাগ স্টুডেন্টই এই টপিকসটা খুব ভালো করে শিখে আসে না, এবং ফলাফল স্বরূপ যেটা দেখা যায় তারা আসলে এই বিষয়গুলো পরীক্ষার হলে হয়তো বা পার পেয়ে যায়। এই টপিকসটা এইচএসসি পরীক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য অনেক গুরুত্ব বহন করে। একই সাথে এখানে আমরা অনেক কিছু পড়বো যার বেশিরভাগটাই হয়তো বা পরবর্তীতে লাগবে আমাদের সেন্টেন্স কমপ্লিটিং এ, অনেকাংশেই লাগবে রাইট ফর্ম অফ ভার্বসে। সেই জন্য আমরা যদি বিষয়গুলোকে সেইভাবে চিন্তা করি তাহলে আমাদেরকে অবশ্যই প্রতিটা টপিকস ভালো করে শেখা দরকার, ভালো করে বোঝা দরকার। আপনারা অবশ্যই হাতের কাছে একটি খাতা নিয়ে বসবেন এবং আমি যে কথাগুলি বলবো সেই কথাগুলো আপনারা লিখবেন। তার কারণ আজকে বলবো অল্প কথা, লিখবো কিন্তু বেশি কথা আপনাদের খাতায়, এবং বোঝার ক্ষেত্রে অবশ্যই বিষয়টি ক্লিয়ার রাখতে হবে। তার কারণ আমাদের পরবর্তী ক্লাসগুলো, দ্যাট ইজ সেন্টেন্স কমপ্লিটিং, রাইট ফর্ম অফ ভার্বস, প্রত্যেকটা ক্লাসে আজকের অনেক কিছু রেফারেন্স হিসেবে আসবে যেটা কিন্তু ওই ক্লাসে আমরা পড়েছি। সেই কারণে যদি আপনি আজকের ক্লাসে ঠিক মতো নোট না নেন অথবা ঠিক মতন বুঝতে না পারেন, ওই ক্লাসগুলোতে কিন্তু ধরতে অনেক ক্ষেত্রেই সমস্যা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। যারা এখনো খাতা নিয়ে বসেননি, কষ্ট করে একটি খাতা সামনে রাখবেন। আশা করি এর আগে যারা শিখেছেন, যেভাবে শিখেছেন, আজকে নতুন ভাবে শিখবেন। বিকজ আমাদের স্লোগান কিন্তু একটাই, সেটা হচ্ছে আমরা ইংরেজি শিখবো নতুন ভাবে, লার্ন ইংলিশ ইন এ নিউ ওয়ে। সো আমরা নতুন ভাবে শিখছি। আশা করি সেই নতুন ভাবে শেখার যে বিষয়টা সেটা অলরেডি আপনি হয়তো বা দেখেছেন বিগত ক্লাসগুলোতে আমরা একটু অন্যভাবে শেখার চেষ্টা করেছি। আজকেও তার ব্যতিক্রম হবে না, আমরা নতুন ভাবে শিখবো। সো আমরা ক্লাসে চলে যেতে চাই। আজকের ক্লাসটি আমরা শুরু করব কিছুক্ষণের ভিতরেই। ক্লাসে ঢুকে পড়েছি। ক্লাসের বোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, গ্রিন বোর্ড, হোয়াইট বোর্ড না, এটা আসলে গ্রিন বোর্ড। সো আমরা ক্লাসে চলে যেতে আজকে ওয়ার্ড ফ্রেজ পড়বো। যথারীতি ওয়ার্ড ফ্রেজের প্রথম যে টপিকসটা আপনারা জানেন, প্রথম টপিকসটি কি হবে সেটা হচ্ছে, আমরা শুরু করছি আজকের ক্লাস। আজকে হচ্ছে আমাদের ইউজ অফ সাম স্পেশাল ওয়ার্ডস অর ফ্রেজেস, যেখানে 10টি ওয়ার্ড আমাদের ক্লু আকারে দেওয়া থাকে এবং 10টি শূন্যস্থান থাকে, পৃথক পৃথক 10টি বাক্য, এবং সেই বাক্যগুলোতে আমরা সঠিক ওয়ার্ড বসাই শূন্যস্থানগুলো পূরণ করি। এবং সেই ক্ষেত্রে ওয়ার্ডগুলি আসলে আমাদের জানা, কি কি ওয়ার্ড আসতে পারে আমরা সেগুলো নিয়ে শিখবো। মাথায় রাখবেন, টার্গেট কিন্তু আমাদের এটার পাশাপাশি ভার্সিটি অ্যাডমিশনে পাঠতে হবে। একই সাথে আমাদের কি করতে হবে, সেন্টেন্স কমপ্লিটিং এবং রাইট ফর্ম অফ ভার্বসে এই রুলগুলি ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে আপনার অলরেডি এইচএসসি ইংলিশ প্রিপারেশনের গ্রুপে একটি পোস্ট দেখেছেন যে আমরা বিশ্ববিদ্যালয় ভর্তির একটি পেইড কোর্স চালু করতে যাচ্ছি না, আসলে নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনারা যারা এই গ্রুপে অলরেডি আছেন তাদের জন্য সুবিধা হলো আপনারা বেশ কয়েকটি ক্লাস করে দেখতে পারবেন, 3টি অথবা 4টি ক্লাস ফ্রি করে দেখতে পারবেন ক্লাসগুলি কেমন লাগে, ভালো লাগে কিনা। আশা করি আমার সাথে যারা যুক্ত আছেন তাদের প্রত্যেকটি ক্লাসই ভালো লাগবে, বিকজ আমাদের এখনকার ক্লাসগুলো আপনাদের ভালো লাগছে সেই বিশ্বাস আমার আছে, যেহেতু আপনাদের উপস্থিতি কোনো অংশেই কম না এবং প্রতিদিনই উত্তরোত্তর উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। তো যাই হোক, আমরা চলে আসছি আমাদের আজকের ক্লাসের প্রথম অংশটিতে। প্রথমে আমরা শুরু করবো ওয়াজ বর্ন দিয়ে। সো খাতা নিয়ে আমরা হেডলাইন দিয়ে ফেলি ওয়াজ বর্ন। সো আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে ওয়াজ বর্ন, এটি কোথায় বসে, কিভাবে ব্যবহৃত হবে সেটা আমরা শিখবো। সেই ক্ষেত্রে আমি প্রথমে যেটা বলতে চাই, এখানে যে বর্ন শব্দটি দেখা যাচ্ছে আসলে কি বর্নটা বর্ণই নাকি অন্য কোনো শব্দ থেকে বর্নটি এসেছে। সো আমরা সেটা দেখতে চাই। বর্ন শব্দটি মূলত আমরা যে বিয়ার শব্দটি দেখে থাকি, বিয়ার, এই বিয়ার শব্দ থেকে এসেছে। বিয়ার শব্দটি হলো ভার্বের ওয়ান ফর্ম এবং সেখান থেকে বোর, BORE, এটা হলো ভার্বের টু ফর্ম, এবং আমরা এখন যে ওয়ার্ডটি দেখছি BORN, বর্ন, এটা হলো ভার্বের V3 ফর্ম। তার মানে এই বর্ন শব্দটি মূলত বিয়ার শব্দের V3 ফর্ম। কবে ফ্রি ক্লাস হবে অ্যাডমিশনের? হাবিব বলছেন ভাইয়া অ্যাডমিশনের ফ্রি ক্লাসটি 7 তারিখ থেকে শুরু হবে এবং 7 তারিখে প্রথম ক্লাস, এবং তার আগেই আপনি একটি রুটিন পেয়ে যাবেন। যেভাবে আমাদের এইচএসসি ইংলিশ প্রিপারেশনের ক্লাসগুলি চলছে রুটিন ওয়াইজ, ভার্সিটি অ্যাডমিশনের ক্লাসে এভাবে রুটিন ওয়াইজ চলবে। সো ফ্রি ক্লাস কোনগুলো আপনি রুটিন দেখলেই বুঝতে পারবেন যে এগুলো ফ্রি ক্লাস, আমরা সবাই করতে পারবো। বাট এরপরে কিন্তু আমরা আবার সেটি গ্রুপে চলে যাবো এবং সেই গ্রুপ থেকে আমাদের ফিক্সড ভাবে আমাদের কিছু স্টুডেন্ট যারা আমাদের সাথে ভর্তি হবে অথবা যারা পে করে
যুক্ত হবে শুধুমাত্র তারা ভার্সিটি অ্যাডমিশনের ক্লাসটি পরবর্তীতে কন্টিনিউ করতে পারবে। তবে আমাদের এইচএসসি ইংলিশ প্রিপারেশনের যে ফ্রি ক্লাসগুলি চলছে, অর্থাৎ কোর্স রিভিশন কোর্স যেটা চলছে, এটা কিন্তু চলতেই থাকবে। আশা করি টোটাল এইচএসসি রিভিশনটি আপনি আমাদের সাথে করে ফেলবেন এবং ইংরেজিকে নতুন ভাবে শিখে ফেলবেন। সো যেটা বলছিলাম সেখানে চলে আসি। সো বিয়ার শব্দটির V1 ফর্ম, বোর শব্দটি V2 ফর্ম এবং বর্ন শব্দটি হলো V3 ফর্ম। তার মানে এখানে বর্নটি হলো V3 ফর্মে আছে। এবং ওয়াজ যদি বলি, ওয়াজ হলো একটি বি ভার্ব। সুতরাং আমরা বুঝতে পারলাম যে কোনো বি ভার্বের পরে যদি V3 ফর্মটি থাকে, আমরা ধরে নিই এটি আসলে প্যাসিভ ভয়েসে আছে এবং বি ভার্ব প্লাস V3 এটা হলো প্যাসিভের একটি ইউনিভার্সাল স্ট্রাকচার। সো আমাদের এই বাক্যটি প্যাসিভে আছে। প্রশ্ন হলো সবসময় কি প্যাসিভে থাকবে কিনা? উত্তর হলো হ্যাঁ, এই বর্ন শব্দটি সবসময় প্যাসিভেই থাকে। প্রশ্ন হলো কেন থাকে? লক্ষ্য করেন, যখন বলি নজরুল জন্মগ্রহণ করেছিলেন, যখন বলি রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন, যখন বলি স্যার জগদীশ চন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন, তারা কেউই কিন্তু নিজে নিজেই জন্মগ্রহণ করেননি, বরং তাদেরকে জন্ম দেওয়া হয়েছিল। একইভাবে আমি যদি বলি আমি জন্মগ্রহণ করেছিলাম, আসলে আমিও কিন্তু নিজে নিজে জন্মগ্রহণ করিনি, বরং আমাদেরকে জন্ম দেওয়া হয়েছিল। তার মানে আমাদের পিতা মাতারা আমাকে জন্ম দিয়েছিল। এভাবে আমরা যদি চিন্তা করি, জন্ম দেওয়া কাজটি কখনো কেউ নিজে নিজে করতে পারে না, বরং অন্য কেউ, দ্যাট ইজ আমাদের পিতা মাতারা আমাদেরকে জন্ম দেন। আর এই জন্য এই বর্ণ শব্দটি সবসময় আমরা এভাবে বর্ণ আকারে দেখি এবং মনে করি আসলে শব্দটি এমনই। আসলে শব্দটি এমন না, এটা আসলে V3 ফর্মে আছে। এবার চলে আসি, সবসময় কি ভাই ওয়াজ বর্ণ হবে? কখনো কি ইজ বর্ণ অথবা আর বর্ণ হতে পারে কিনা, অথবা কখনো ওয়ার বর্ণ এমনটাও থাকতে পারে কিনা? ইয়েস, আমি সেই প্রশ্ন বলবো। তবে একটু বলে রাখি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওয়াজ বর্ণ শব্দটি পাই। তার কারণ নজরুল ওয়াজ বর্ণ, রবীন্দ্রনাথ ওয়াজ বর্ণ, স্যার জগদীশ চন্দ্র বসু ওয়াজ বর্ণ। কেন বলা হয়? কারণ তারা কিন্তু জন্মগ্রহণ করেছিলেন আগে, এবং আগে জন্মগ্রহণ করার পরে আমরা এখন সেই কথাটি বলছি যে তিনি জন্মগ্রহণ করেছিলেন এত সালে, তিনি জন্মগ্রহণ করেছিলেন এত সালে। সো এই যে আগে জন্মগ্রহণ হয়ে যায়, কখনই কি আমরা বলতে পারি তিনি জন্মগ্রহণ করবেন এত সালে, 2050 সালে নজরুল জন্মগ্রহণ করিবেন? একথা কি বলা যাবে ভাই? যাবে না। তার মানে এটাকে ফিউচার করা যাচ্ছে না। অথবা যদি বলি নজরুল এত সালে জন্মগ্রহণ করেন, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন হয়? যখন কোনো একটা কাজ সাধারণভাবে নিয়মিত প্রতিদিন ঘটে, তখন সেই কাজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রচনা করতে হয়। এটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে ইজ বর্ণ করা যাবে না, তার কারণ আসলে এই ঘটনাগুলো আগে ঘটে যায় সেই কারণে। সো এভাবে আমরা বলতে পারি যে ওয়াজ বর্ন শব্দটি বেশি মাত্রায় ব্যবহৃত হয়। তবে এমনও হতে পারে, ধরেন আমাদের বাসায় হয়তোবা মামাতো এবং খালাতো বোন একই সালে জন্মগ্রহণ করেছেন। সো পরের বাক্যে আমরা বলছি যে তারা এত সালে জন্মগ্রহণ করেছিলেন। সো তখন বলে ফেললাম দে ওয়ার বর্ন, তখন কিন্তু দে ওয়ার বর্ণ কিন্তু হতে পারে। সো আমাকে মাথায় রাখতে হবে ওয়াজ বর্ন সবসময় হবে এই বিষয়টা এমন না, ওয়ার বর্ণ কিন্তু আসতে পারে। এবার কিছু বাক্য আছে যে বাক্যগুলোকে আমরা বলি চিরন্তন সত্য টাইপের কথা। যেমন আমি যদি বলি ম্যান ইজ বর্ন ফ্রি, মানুষ কিন্তু মুক্ত হয়েই জন্ম নেয়, স্বাধীন হয়ে জন্ম নেয়। সো এই ক্ষেত্রে বাক্যটি এটি কিন্তু একটি চিরন্তন সত্য টাইপের কথা। এখানে কিন্তু পাস্ট টেন্সে হবে না, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে হচ্ছে। সো তখন কিন্তু ইজ বর্ণ সম্ভব, অর্থাৎ ম্যান ইজ বর্ন ফ্রি, এটা ইজ বর্ন দিয়ে করলাম, যেহেতু এটি চিরন্তন সত্য, অলওয়েজ ইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার আমি যদি এভাবে বলি যে অল হিউম্যান বিইংস আর বর্ন ইকুয়াল, সকল মানুষই কিন্তু সমান হয়ে জন্মগ্রহণ করে। তার মানে সবার ভিতরে সমতা থাকে জন্মের সময়। আস্তে আস্তে যখন বড় হয় তখন হয়তো তাদের ভিতরে সেই ডিসক্রিমিনেশনটা চলে আসে। বাট এই বাক্যটি লক্ষ্য করেন, অল হিউম্যান বিইংস, এটি বহুবচন, তাই কি হলো? আর বর্ন ইকুয়াল, সমান হয়ে জন্ম নেয়। সো বিষয়টি ক্লিয়ার কিনা যে ওয়াজ বর্নই যে সবসময় থাকবে, বিষয়টা এমন নাও হতে পারে। যদি একজনের কথা বলে, রবীন্দ্রনাথ, নজরুল, যাদেরকে আমরা চিনি, তাদের ক্ষেত্রে একজন হলে হয়তো বা ওয়াজ বর্নই হয়, তবে সেখানে ওয়ার বর্ন হতে পারে। সেখানে কিন্তু আবার ইজ বর্ন বা আর বর্ণ হতে পারে যদি কোনো চিরন্তন বা ইউনিভার্সাল ট্রুথ সেখানে বলা থাকে। সো এই হচ্ছে আমাদের ওয়াজ বর্ন সম্পর্কে কথাবার্তা। দেখেন কথাগুলো বুঝতে পারছেন কিনা। আমি আরো একবার রিভিশন করতেছি কথাগুলো। বর্ন শব্দটি মূলত বিয়ার শব্দের V3 ফর্ম। বিয়ার শব্দটির V2 ফর্ম হলো বোর এবং V3 ফর্ম হলো বর্ন। সো এই বর্ন শব্দটি V3 ফর্ম, যেহেতু ওয়াজ হলো একটি বি ভার্ব, তার বি ভার্বের পরে V3 মানেই হলো প্যাসিভ ভয়েস। অর্থাৎ ওয়াজ বর্ন যখনই আমি লিখি বাক্যটি প্যাসিভ ভয়েসে হয়। সেই কারণে প্রথমেই বললাম আসলে কি সবসময় প্যাসিভেই হবে নাকি বিয়ার বা বড় ব্যবহার হবে? উত্তর হলো সবসময় প্যাসিভ ভয়েসে হবে। তার কারণ জন্মগ্রহণ করা আমি আপনি হই অথবা কোনো প্রাণী হোক, ইতর প্রাণী, কেউই কিন্তু আসলে নিজে নিজে জন্মগ্রহণ করে না।
সো আমাকে একটু কষ্ট করে জানিয়ে ফেলেন ওয়াজ বর্নের বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা। আমি আবারও বলছি, বর্ন শব্দটি বিয়ার শব্দ থেকে এসেছে। বিয়ার শব্দের V3 ফর্ম হলো বর্ন। ওয়াজ বর্ন হচ্ছে প্যাসিভ ভয়েস। কেন প্যাসিভ ভয়েস? কারণ জন্মগ্রহণ করা কাজটি কেউই একা একা করে না, তাদেরকে জন্ম দেওয়া হয়। একই সাথে আমরা যদি এভাবে চিন্তা করি যে সবসময় কি ওয়াজ বর্ন হয় কিনা, হ্যাঁ, ওয়াজ বর্নই বেশি বেশি ব্যবহৃত হয়। কারণ কেউ জন্মগ্রহণ করে ফেললে পরে কিন্তু আমরা বলি তিনি জন্মগ্রহণ করেছিলেন, এভাবে বলি। সো সেই কারণে পাস্ট টেন্সে বেশি ব্যবহৃত হয়। তবে এটা কিন্তু ইজ বর্ন বা আর বর্ণ হতে পারে। সেটা হচ্ছে যখন চিরন্তন সত্য টাইপের কোনো কথাবার্তা বলা হয় তখন সেখানে ইজ বর্ন অথবা আর বর্ন আসতে পারে। সো এই হচ্ছে আমাদের আজকের এই অংশের কথা। দেখেন আপনারা বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝে ফেলেন কষ্ট করে একটু বলে ফেলেন যে ক্লিয়ার কিনা। সো আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকসটি হলো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। সো আমরা সেখানে চলে যাচ্ছি। পরবর্তী টপিকস হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা হ্যাড টু। সো আমরা এটা নিয়ে আলাপ করতে চাই, হ্যাড টু, হ্যাজ টু, হ্যাড টু। আপনারা জানেন যে আমাদের এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের বক্সে দেওয়া থাকে, সেটা দিয়ে আমরা উত্তর করি। আবির বলছেন ভার্সিটি অ্যাডমিশনের পেমেন্ট কত ভাইয়া? ভাইয়া, একটা জিনিসের পেমেন্ট কত বোঝার আগে আসলে আপনার ভালো লাগে কিনা সেটা দেখা প্রয়োজন। সুতরাং আপনার আগে ক্লাসে যুক্ত হন। 7 তারিখ থেকে আমাদের ক্লাসগুলি শুরু হবে। ক্লাসগুলো করেন, কয়েকটি ক্লাস করার পরে যদি ভালো লাগে তারপর আমরা পেমেন্টের বিষয় নিয়ে আলাপ করবো। তবে পেমেন্ট একটা ফিক্সড করা আছে, এটি আপনার জন্য প্রযোজ্য হবে, এটা ঠিক। তবে আসলে ভালো লাগাটি আগে প্রয়োজন। যদি ভালো লাগে তারপর আমরা পেমেন্টের বিষয়টা নিয়ে আমরা আপনাদের জানিয়ে দেবো। সো আমরা চলে আসছি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টুর বিষয়ে। সো আমি আবারও বলি, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এরা হলো মোডাল অক্সিলারি। তাহলে এরা কি ভার্ব? এরা হলো মোডাল ভার্ব, এরা হলো মোডাল ভার্ব। এবং হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু কি ধরনের অর্থ দেয়? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু অর্থ দেয় হচ্ছে মাস্টের মতন। অর্থাৎ একটি কাজ অবশ্যই হবে, একটি কাজ অবশ্যই করতে হবে, এখানে বাধ্যবাধকতা আছে, তখন আমরা সেখানটায় হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা হ্যাড টু ইউজ করি। তবে সেই জায়গায় মাস্ট ইউজ করলেও চলে। তার মানে মাস্ট যদি আমাদের ক্লুর ভিতরে দেওয়া থাকে তো মাস্টও এখানে ব্যবহার করা যাবে। মনে রাখতে হবে যে কোনো মোডাল ভার্বের পরে, যে কোনো মোডাল ভার্বের পরে মেইন ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। সো হ্যাভ টুর পরে ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। হ্যাজ টুর পরে ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। হ্যাড টুর পরে ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। উল্টা ভাবে ভার্বের বেস ফর্ম যদি থাকে তাহলে শূন্যস্থানে কে বসবে? শূন্যস্থানে কিন্তু মাস্ট বসতে পারে, শূন্যস্থানে কিন্তু হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টুর যে কোনোটাই বসতে পারে। তবে মনে রাখতে হবে শূন্যস্থানে আসলে যে কোনো মোডালই বসতে পারে। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বসবে, এটা বুঝবো কিভাবে? আমরা জানি আমাদের বাক্যটি দেওয়া থাকবে কিন্তু শূন্যস্থানে কিন্তু এই হ্যাভ টু আমাকে বসাতে হবে। কিভাবে বুঝবো এখানে হ্যাভ টু হবে? এই যে ভার্বটি এখানে আছে, এই ভার্বটি করা যদি অবশ্যই এই কাজটি করতে হয়, অবশ্যই করতে হয়, যদি বাধ্যবাধকতা বোঝা যায় তখন আমরা বলবো এখানে মোডাল হিসেবে কিন্তু আমি হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু বসাবো, যেটি ক্লুতে দেওয়া থাকবে। প্রশ্ন হলো হ্যাভ টু আর হ্যাজ টুর সাথে হ্যাড টুর পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো হ্যাভ টু আর হ্যাজ টু হলো প্রেজেন্ট টেন্সে বসে, হ্যাড টু হলো পাস্ট টেন্সে বসে। দ্বিতীয় প্রশ্ন হলো হ্যাভ টু আর হ্যাজ টুর মধ্যে পার্থক্য কোথায়? হ্যাজ টু বসবে তখন যখন বাক্যের সাবজেক্ট হিসেবে যে থাকবে সাবজেক্ট, এই সাবজেক্ট হবে থার্ড পারসন এবং কি সিঙ্গুলার নাম্বার। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেখানে কে হবে? হ্যাজ টু হবে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া অন্য কেউ হয় তখন হবে হচ্ছে হ্যাভ টু প্রেজেন্ট টেন্সে। যদি পাস্ট টেন্স হয় তাহলে সকল পারসনেই আমরা কি ব্যবহার করব? হ্যাড টু ব্যবহার করব। আশা করি হ্যাভ টু কোথায় বসাবো বুঝতে পেরেছেন। কোথায় বসাবো হ্যাভ টু? যখন ওই যে ভার্ব, যে ভার্বের বেস ফর্মটা দেওয়া আছে এই কাজটি করা অবশ্যই করতে হবে, বাধ্যবাধকতা আছে, তখন আমরা শূন্যস্থানে হ্যাভ টু বসাই, হ্যাজ টু বসাই, হ্যাড টু বসাই। পাস্ট টেন্স হলে হ্যাড টু বসাই, প্রেজেন্ট হলে হ্যাভ টু বা হ্যাজ টু বসাই। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হিসেবে থাকে তখন সেখানে হ্যাজ টু বসাই, অন্য কেউ থাকলে হ্যাভ টু বসাই। এবার প্রশ্নটা হলো মাস্ট বা অন্যান্য মোডালের সাথে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টুর পার্থক্য কোথায়? ইয়েস, পার্থক্য আছে। কোন পার্থক্য? দেখেন, যদি আমি ক্যানের কথা বলি, আই ক্যান ডু দি ওয়ার্ক, এই বাক্যতে নেগেটিভ করলে কি হবে? মোডাল ভার্বকে নেগেটিভ করতে আমরা ক্যানের পরে নট বসাই, আই ক্যানট ডু দি ওয়ার্ক। অর্থাৎ যে কোনো মোডালকে নেগেটিভ করার সিস্টেমই হলো এরপরে নট দিয়ে দিতে হবে।
আবার যদি আমি প্রশ্নবোধক করি তাহলে কি হয়, ক্যান আই ডু দি ওয়ার্ক, ক্যানটাকে শুরুতে নিয়ে আসলেই প্রশ্নবোধক হয়ে যায়। এই যে মোডাল ভার্বের একটি সাধারণ ব্যবহার, নেগেটিভ করতে জাস্ট আমি নট যুক্ত করি, নেগেটিভ করতে জাস্ট আমি নট যুক্ত করি, আর প্রশ্নবোধক করতে মোডাল অক্সিলারিটাকে শুরুতে নিয়ে আসি। এই বৈশিষ্ট্য আসলে হ্যাভ টু এবং হ্যাজ টু বা হ্যাড টু ধারণ করে না। তাহলে এদের ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য কি? আমাকে যদি নেগেটিভ করতে হয়, তার মানে আমি যদি একটি বাক্য ধরি এভাবে যে আই হ্যাভ টু গো দেয়ার, আমি যদি এই বাক্যটিকে নেগেটিভ করতে চাই তাহলে এই হ্যাভ টু কে বাক্যে শুরুতে আনতে পারবো না। নেগেটিভ করতে হলে এই হ্যাভ টুর আগে আমাকে ডু নট, ডাজ নট, ডিড নট এর কিছু একটা বসাতে হবে। আয়ের সাথে ম্যাচ করে আমি বলে ফেললাম ডু নট হবে, আই ডু নট হ্যাভ টু গো দেয়ার। তার মানে হ্যাভ টু যদিও মোডাল অক্সিলারি ভার্ব, কিন্তু নেগেটিভ কিন্তু মোডালের মতো করে করা যায় না। আমাদের নেগেটিভ করতে হলে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট ব্যবহার করতে হয়। হ্যাভ টু থাকলে ডু নট দিয়ে করি, হ্যাজ টু থাকলে ডাজ নট দিয়ে করে হ্যাজ টু কে হ্যাভ টু তে কনভার্ট করে দেই, আর হ্যাড টু থাকলে ডিড নট দিয়ে করে হ্যাড টু কে কিন্তু হ্যাভ টু তে কনভার্ট করে নিতে হয়। সো এইভাবে নেগেটিভ করতে হয়। আবার যদি প্রশ্নবোধক বাক্য তৈরি করি, আমি কি হ্যাভ টু কে বাক্যের শুরুতে আনতে পারবো না? ভাই, প্রশ্নবোধক করার সময়ও কিন্তু আমাকে ডু, ডিড বা ডাজ এনে প্রশ্নবোধক করতে হবে। তার মানে নরমাল মোডাল গুলোর সাথে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টুর পার্থক্য আছে নেগেটিভ করার সময় এবং কি করার সময়, ইন্টারোগেটিভ করার সময়। আবারও বলি, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু হলো মোডাল অক্সিলারি। এরা কোন একটি ভার্বের বেস ফর্মের আগে বসে। কোন ভার্বের বেস ফর্মে আগে বসবে? যে ভার্বটি করা আসলে আবশ্যিক, যে কাজটি অবশ্যই করা হচ্ছে বা হবে, যে কাজটি করার বাধ্যবাধকতা আছে, সেই কাজের পূর্বে আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বসাবো। তবে মনে রাখতে হবে ভার্বটি কিন্তু অবশ্যই কোন ফর্মে হবে? ভার্বটি অবশ্যই বেস ফর্মে হবে। এরপর আমি যেটা বলেছিলাম, নেগেটিভ করার সময় নরমাল মোডালের সাথে, নেগেটিভ করার সময় নরমাল মোডালের সাথে আসলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু একটু ডিফারেন্স আছে। সেটা কেমন? নেগেটিভ করার সময় নরমাল মোডালকে আমরা নট দিয়ে নেগেটিভ করে ফেলি, আই ক্যানট অথবা আই মাস্ট নট অথবা আই উড নট, আই শুড নট, এভাবে নেগেটিভ করে ফেলি নট দিয়ে মোডালের পরে। কিন্তু যখন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু আসে, এভাবে নট বসাই দিলে নেগেটিভ হবে না। তখন নেগেটিভ করতে হবে ডু নট, ডাজ নট, ডিড নট দিয়ে, অথবা প্রশ্নবোধক করতে হবে ডু, ডিড অথবা ডাজ দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাভ টু, হ্যাজ টু শেষ। আমাদের পরের বিষয়টি হলো ভেজাল বিষয়, তার নাম হলো উড রেদার। সো আমরা এরপরে শিখবো উড রেদার। যাই হোক, আমরা চলে আসি উড রেদারের প্রশ্নে। কেন বলেছিলাম এটা ভেজাল, সেটা হলো প্রথম প্রশ্ন। তার কারণ এই উড রেদারের সাথে আরো একটি ঝামেলা তৈরি হয়, সেটার নাম হলো হ্যাড বেটার। আমরা তাই উড রেদারের ঠিক পরপরই হ্যাড বেটারটাও পড়ব, যাতে এই ঝামেলাটি আমরা মুক্ত হতে পারি। আমি আবারও বলছি, উড রেদারের পরপরই হ্যাড বেটারটা পড়ব এবং দুটার ভিতরে কম্পেয়ার করব, আসলে ঝামেলা হয় কি হয় না, কেন হয়, কিভাবে হয়, সেই বিষয়গুলো আমরা ক্লিয়ার করব। আপনি ভাই আসলেই খুব ভালো বোঝান, তানভীর হাসান, ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। এই বিষয়টা আসলে ময়মনসিংহবাসী অনেক আগে থেকে জানে, বিকজ আপনারা বুঝতেই পারছেন ইংলিশ এক্সপ্রেস যেখান থেকে আপনি ক্লাসটি দেখছেন, এটা হলো শিক্ষার নগরী ময়মনসিংহ থেকে, এবং যে ক্লাসরুম থেকে দেখছেন দিস ইজ ইংলিশ এক্সপ্রেস, এবং যেটি সম্ভবত এই মুহূর্তে সবচেয়ে ব্যয়বহুল একটি ক্লাসরুম। আমাদের কনফিউশনটা তৈরি হয়েছে কেন? উড রেদারের সাথে হ্যাড বেটারের কনফিউশন তৈরি হয়েছে কেন? আমরা যেটা বলি বা আমরা যেটা শিখেছি, দেখেন আপনারা সবাই একমত হবেন এবং অবশ্যই কমেন্ট সেকশনে বা চ্যাট অংশে লিখবেন এই কথাগুলো, যে উড রেদার কখন হয়? আপনারা যেটা শিখছেন, যখন দেন থাকে। লক্ষ্য করেন, আপনারা শিখছেন এভাবে, যখন দেন থাকে তখন উড রেদার হবে, যখন দেন থাকে না তখন হ্যাড বেটার হবে। দেখেন আপনারা আমার সাথে একমত কিনা, এভাবে শিখছেন কিনা। যেটা বলছিলাম, দেখেন আপনারা এইভাবেই শিখেছেন এটা, যে দেন থাকলে আমরা উড রেদার দিব, না থাকলে হ্যাড বেটার দিব। আমি আবারও বলছি, দেন থাকলে উড রেদার দিব, না থাকলে হ্যাড বেটার দিব। এভাবে আপনারা শিখেছেন, কিন্তু সবাই শিখেছেন, বিকজ আমি জানি আমাদের যে এইচএসসি লেভেলের বই আছে তারা আপনাকে এভাবেই বলেছে। আমি আবারও বলছি যে উড রেদার কখন হয়? দেন থাকলে উড রেদার হয়, আর দেন না থাকলে হ্যাড বেটার হয়। এবার আমি আসল বিষয়ে আসি। হ্যাড বেটার তো একটু পরে পড়বো, আমি প্রথমে দেনটাকে মুছে দিই। এবার আমি আপনাকে জানাই, উড রেদারের কথা বলি আর হচ্ছে এখান থেকে হ্যাড বেটারের কথা বলি। যেটাই বলি না কেন ভাই, এই দুইটা জিনিসই কিন্তু আসলে উড রেদার, এই দুটো জিনিসই কিন্তু আসলে মোডাল অক্সিলারি। যেহেতু এরা মোডাল অক্সিলারি, তার মানে অবশ্যই একটা বেসিক রুল তাকে মানতেই হবে, মেনে চলতেই হবে। সেই বেসিক রুলটা হলো বেস ফর্ম বসে। অর্থাৎ আমি যদি বলি উড রেদারের পরে উড রেদার,
এটার পরে কে বসে, এটার পরে ভার্বের বেস ফর্ম বসে। তার কারণ সকল মোডাল অক্সিলারি এই নিয়মটা মেনে চলে। উড রেদারও মোডাল অক্সিলারি, তাই এরপরে ভার্বের বেস ফর্ম বসে। হ্যাড বেটারও মোডাল অক্সিলারি, তাই এরপরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে দেনটা গেল কোথায়? দেন কি হতেই হবে? উত্তর হলো না। উড রেদারে দেন থাকবেই এমন কোনো কথা নেই। তার মানে দেন ছাড়াও কিন্তু থাকতে পারে। এখানে মূল প্রশ্ন দেখেন, হ্যাভ টু হ্যাজ টুর পরেও ভার্বের বেস ফর্ম বসে, উড রাদারের পরেও ভার্বের বেস ফর্ম বসে, হ্যাড বেটারের পরেও ভার্বের বেস ফর্ম বসে। আমি পার্থক্য করব কিভাবে? একটু আগে বলেছিলাম হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু বসবে কোথায়? ওই যে ভার্বটা বেস ফর্মে। কোন ভার্ব এটা? যেটা অবশ্যই করতে হবে, বাধ্যবাধকতা আছে এই কাজটি করার জন্য, তখন সেখানে হ্যাভ টু বা হ্যাজ টু। হ্যাড বেটার কখন হবে একটু পরে জানবো। উড রাদার কখন হবে? মনে রাখবেন উড রাদার হয় যখন দুটি কাজের মধ্যে একটি কাজকে আমি বেশি পছন্দ করছি, অধিকতর পছন্দ করছি, সেই কাজটি আমি উড রাদারের পরে বেস ফর্মে লিখব। এখানে দেন থাকতেও পারে, দেন নাও থাকতে পারে, দেনের প্রশ্ন এখানে নাই। প্রশ্ন হলো যে ভার্বটি আমি দেখতে পাচ্ছি এখানে, এই ভার্বটি কি অন্য কোনো ক্রিয়ার চাইতে আমি বেশি পছন্দ করছি? যদি এমনটা হয় তখন আমি বলবো এখানে কি হবে, এখানটায় হচ্ছে উড রাদার হবে। যেমন দেখেন আমি দেন ছাড়া এক্সাম্পল দিচ্ছি। আই ডোন্ট ওয়ান্ট টু গো আউটসাইড, আমি বাইরে যেতে চাই না। এবার আমি বলতেছি পরের বাক্যে আই ড্যাশ স্টে অ্যাট হোম। এই যে যখন আমি স্টে কথাটা বললাম, আগের বাক্য কিন্তু আমাকে বলে দিচ্ছে আসলে এখানে আমি বাইরে যাওয়ার চাইতে ঘরে থাকাটাকে বেশি পছন্দ করছি, অধিকতর পছন্দ করছি। সুতরাং তখন আমি বলছি এখানটায় উড রাদার দিতে হবে। লক্ষ্য করেন এই বাক্যটায় কিন্তু দেন হওয়ার কোনো সম্ভাবনা নেই, বিকজ যে কাজের চাইতে আমি এই কাজটিকে বেশি পছন্দ করছি, বাইরে যাওয়ার চাইতে ঘরে থাকাটাকে বেশি পছন্দ করছি, বাইরে যাওয়ার কথাটি আগের বাক্যে বলে ফেলেছি, এই বাক্যে কিন্তু আর দেন ওয়ালা কোনো কিছু থাকবে না। সুতরাং আপনি যদি এটাই মুখস্থ করে থাকেন যে দেন থাকলে উড রাদার হয়, আপনি এবার বিপদে পড়েছেন ভাই। শুধু বিপদ না, ইহার নাম মহা বিপদ। তার কারণ আপনি তো বিষয়টা এভাবে শিখেননি। এবার চলে আসি উড রাদার কি আরো কোনো স্ট্রাকচার আছে কিনা? ইয়েস, অবশ্যই আছে। এবার দ্বিতীয়টায় আসি। উড রাদারের পরে, উড রাদারের পরে অনেক সময় একটি দ্যাট আসতে পারে, তবে এই দ্যাটটি নাও থাকতে পারে, থাকতেও পারে, উজ্জ্বল থাকতে পারে। তবে এরপরে কি আসে? সাবজেক্ট আসে এবং তারপরে ভার্বের টু ফর্ম আসে। এরকম একটি স্ট্রাকচার আছে, মনে রাখবেন। দিস ইজ ইম্পর্টেন্ট ফর ভার্সিটি অ্যাডমিশন, বিকজ এইচএসসি লেভেলে আপনি এই স্ট্রাকচার শিখে যান না। যারা প্রশ্ন করেন ভার্সিটি অ্যাডমিশনে তারা জানেন যে কোনটি আপনি শিখে আসেননি। তার কারণ ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু কখনোই আপনাকে কি করার, এ প্লাস পাওয়ানোর, পাস করানোর জন্য নেওয়া হয় না, বরং ভার্সিটি অ্যাডমিশন টেস্ট নেওয়া হয় আপনাকে বাদ দেওয়ার জন্য। কেমনে আপনারা বাদ দেওয়া যায় ভাই? যারা এইচএসসি পাস করে আসে ন্যূনতম একটি জিপিএ নিয়ে, তারা প্রত্যেকেই মেধাবী, কম আর বেশি ভাই প্রত্যেকেই মেধাবী। তাহলে সেখান থেকে আমি বাছাই করে নিব কিভাবে আমার বিশ্ববিদ্যালয়ে? সিস্টেম হলো বাদ দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে, এবং সেটাই হলো এটা। আমাদের এইচএসসি লেভেলে এটা শেখার কথা ছিল, কিন্তু আপনি শেখেননি। তার কারণ আপনি আসলে উড রাদারকে ওইভাবে জানেনই। আপনি জানছেন দেন থাকলে উড রাদার হয়, না থাকলে হ্যাড বেটার হয়। বিপদটা তখনই ঘটে কারণ ভার্সিটিতে এই রুল থেকে প্রশ্ন আসে। এখন দেখেন আমি যদি দ্বিতীয় স্ট্রাকচারের কথা বলি, যদি এভাবে বলি আই উড রাদার দ্যাট, দ্যাট না দিলেও চলবে, আই উড রাদার আই ওয়েন্ট দেয়ার, আমি বরঞ্চ সেখানে যেতাম। এরকম একটি বাক্য কিন্তু এভাবে লেখা যায়। আয়ের পরে ওয়েন্ট, এই যে পাস্ট টেন্স হয়, অর্থাৎ উড রাদার এর পরে যদি ক্লজ দেখা যায় তাহলে সেখানে অবশ্যই কি হয়, ক্লজটিতে ভার্বের টু ফর্ম হয়। ভার্সিটি ভর্তির প্রশ্নে আমরা বেশিরভাগ সময় দেখি এই জায়গাটায় একটি প্রশ্ন শূন্যস্থান দেওয়া থাকে, এখানে ভার্বের কোন ফর্ম হবে? টু ফর্ম। দেখেন এটা কিন্তু এইচএসসি লেভেল থেকেই শিখে যাওয়ার কথা ছিল। আশা করি আমাদের এরপরে আর কখনো ভুল হবে না। দেখেন এই বাক্যটিতেও দেন নাই, যদি এটাও যদি পরীক্ষায় আসে আমাদের এইচএসসি লেভেলে, এখানে কি দেন আছে? নাই। বলতে পারেন ভাই দ্যাট আছে, ভাই দ্যাটটা কিন্তু এখানে মানে আবশ্যিক না, এটা অব্লিগেটরি না, এটা থাকতেও পারে নাও পারে, সো দ্যাটটা দিলই না। আই উড রাদার, আই শূন্যস্থান দিয়ে পরে দিচ্ছে সাবজেক্ট ভার্বের টু ফর্ম। তখন আপনি কিভাবে বুঝবেন? যেহেতু সাবজেক্টের পরে ভার্বের টু ফর্ম, তাহলে এটা একমাত্র উড রাদারের পরে হতে পারে। সাবজেক্ট তারপরে উড রাদার, তারপরে সাবজেক্ট আবার ভার্বের কোন ফর্ম? টু ফর্ম। দ্যাটটা হতেও পারে নাও পারে। আসি এবার 3 নম্বরে, পেয়ে যাবেন দেন হয় কত নম্বরে। সো আমরা চলে যাচ্ছি এবার 3 নম্বরে। আমি হ্যাড বেটারটা মুছে দিচ্ছি বিকজ এটা একটু পরে শিখবো। এবার 3 নম্বর স্ট্রাকচারে আসলাম। 3 নাম্বারটি, 3 নম্বর স্ট্রাকচার হলো, এবার দেখেন উড রাদারের পরে ভার্বের একটা বেস ফর্ম, তারপরে দেন দিয়ে
আবারও ভার্বের একটা বেস ফর্ম, ভার্বের পরে কিন্তু আরো অনেক কিছু থাকতে পারে, ভার্বের পরে কিছু থাকতে পারে, অবজেক্ট এক্সটেনশন এগুলো থাকতে পারে, বাট আমাদের মূল বিষয় হলো উড রাদারের পরে একটা ভার্ব, তারপরে দেন দিয়ে আরো একটা ভার্ব। এই যে দুইটা ভার্বই কোন ফর্মে থাকবে? বেস ফর্মে। এটা কখন? একটু আগে বলেছিলাম যে উড রাদার কোথায় বসে? দুটি ক্রিয়ার ভিতরে একটি ক্রিয়া অধিকতর পছন্দনীয়, তখন সেই ক্রিয়াটি উড রাদারের সাথে বসে। আর একটা ক্রিয়া আগের বাক্যে দেওয়া ছিল, মনে আছে? আমি বলেছিলাম আই ডোন্ট ওয়ান্ট টু গো আউটসাইড, আমি বাইরে যেতে চাই না। আই উড রাদার স্টে অ্যাট হোম, আমি বরং ঘরের ভিতরে থাকবো। এখানে দুটি ক্রিয়ার ভিতরে আমি একটাকে বেশি পছন্দ করেছিলাম, একটা হলো বাইরে যাওয়া আর একটা হলো ঘরে থাকা। আমি কোনটাকে বেশি পছন্দ করেছি? ঘরে থাকাকে। উড রাদারের পরে কোনটাকে দিয়েছি? ঘরে থাকাকে। সো আই উড রাদার স্টে অ্যাট হোম বলেছিলাম। এখন এই দুটা বাক্যকে যদি আমি একটা বাক্যে জায়গা দিই, একটা বাক্যে জায়গা দিই, তখন কি করব? তখন আমি বলবো আই উড রাদার স্টে অ্যাট হোম দেন গো আউটসাইড। আমি আবারও বলছি, আই উড রাদার স্টে অ্যাট হোম দেন গো আউটসাইড। দেখেন দুই বাক্যকে এবার এক বাক্যে এনেছি, তখনই শুধুমাত্র দেনটাকে পেয়েছি। এই রুলটা থেকে বা 3 নম্বর রুলটা থেকে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কি আসে? ট্রান্সলেশন আসে। তখন পরীক্ষায় দেওয়া হয় যে আমি বাইরে যাওয়া চাইতে ভিতরে থাকাকে পছন্দ করি, অথবা আমি ভিতরে থাকা চাইতে বাইরে যাওয়াকে পছন্দ করি, এবং তখন দেখা যায় সবগুলি বাক্যই প্রায় সঠিক। আই উড রাদার স্টে অ্যাট হোম দেন গো আউটসাইড, আই উড রাদার গো আউটসাইড দেন স্টে অ্যাট হোম। এবার কিন্তু স্টুডেন্টরা বিপদে পড়ে গেছে, আসলে কি উড রাদার স্টে অ্যাট হোম আগে হবে নাকি উড রাদার গো আউটসাইড এটা আগে হবে? দেনের পরে কি হবে এটা পরের কথা, আগে দিব কোনটা পরে দিব কোনটা, বিপদ হয়ে গেছে ভাইয়া। এক্ষেত্রে মনে রাখার একটি রাস্তা আছে। রাস্তাটা কি? মনে করেন এক লোকের 2খানা বউ ছিল, কোন বউটাকে সে কাছে রাখে? যারে সে বেশি পছন্দ করে। তাহলে উড রাদারের কাছে কোনটা থাকবে? যারে আমি বেশি পছন্দ করি, সেটা কোনটা? আমি যদি বলি আমি বাইরে যাওয়া চাইতে ঘরে থাকাকে পছন্দ করি, কোনটাকে বেশি পছন্দ করলাম? ঘরে থাকা। উড রাদারের পরে কোনটা হবে? ঘরে থাকা। আই উড রাদার স্টে অ্যাট হোম। কম করি কোনটা? দেনের পরে যাবে সেইটা। সো দেনের পরে দিব দেন গো আউটসাইড। সো আশা করি এটা নিয়ে আর কখনোই কনফিউশন হবে না। ট্রান্সলেশন আসলে আপনি পেরে যাবেন, যেটাকে বেশি পছন্দ করি সবসময় সেটা কোথায় থাকবে? আগে থাকবে। একই রুল আবারও ব্যবহার হবে কোথায়? যখন আমি প্রেফার দিয়ে বলবো আই প্রেফার টি টু কফি, এরকম একটা এক্সাম্পল কিন্তু আমরা দেখবো প্রেফার দিয়ে, যেটা ভার্সিটি পরীক্ষায় আসে। এখানে একই নিয়ম মনে রাখতে হবে, কোনটাকে আগে দিব? যেটাকে বেশি পছন্দ করব। আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি, বেশি পছন্দ করি কোনটা? কফি। তাহলে কোনটা আগে দিব? কফিকে আগে দিব। যাকে বেশি পছন্দ করি তাকে সবসময় কাছে কাছে রাখি। আশা করি বিষয়টা আর কখনোই গোলমেলে লাগবে না। সো আমার মনে হয় এবার দেখেন এই যে 3টা স্ট্রাকচার উড রাদার ফলো করে, তার ভিতরে একটা মাত্র জায়গায় দেন আসে, বাকিগুলো আসে না। আপনারা কিন্তু বিষয়টি এভাবে শেখেননি। আশা করি উড রাদারের বিষয়টি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমি আরো একবার টোটাল বিষয়টি একবার রিভিউ করে দিই। উড রাদার একটি মোডাল অক্সিলারি ভার্ব, সুতরাং উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম বসবে, এবং ভার্বের বেস ফর্মের আগে উড রাদার বসবে যখন সেটা দেখে আমি বুঝতে পারবো এটা হচ্ছে আরেকটা ক্রিয়ার চাইতে আমি এটাকে বেশি পছন্দ করছি, অধিকতর পছন্দ করছি, তখন সেখানটায় উড রাদার ব্যবহার করছি। তবে উড রাদারের পরে যদি ক্লজ আসে এটা কিন্তু পাস্ট টেন্সে হতে পারে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সে হতে পারে। আবার উড রাদারে দিয়ে যদি আমি দুটি ক্রিয়ার ভিতরে একটিকে বেশি পছন্দ করি একটিকে কম পছন্দ করি এরকম বুঝায়, তখন একই বাক্যের ভিতরে আমি দেন দিয়ে যুক্ত করতে পারি। তবে দেনের আগে এবং পরের দুটি ভার্বই কিন্তু কোন ফর্মে থাকবে? বেস ফর্মে থাকবে। একটু আমাকে জানিয়ে ফেলেন চ্যাট অংশে বিষয়টি বুঝতে পেরেছেন কিনা। তবে আমি আসলে ক্লাসটি নিচ্ছি ময়মনসিংহ শিক্ষা নগরী ময়মনসিংহ থেকে, ইংলিশ এক্সপ্রেসের নিজস্ব ক্লাসরুম থেকে। যাই হোক, আমরা মনে হয় উড রাদার বুঝে ফেলেছি। সো এখন আমরা চলে যাচ্ছি উড রাদারের পরে সেই ভেজালটা, তার নাম হলো হেড বেটার। সো আমরা এখন হেড বেটারে যাব। ওকে ভাইয়া, যেটা বলছিলাম হেড বেটার শব্দটি কিন্তু একটা মোডাল অক্সিলারি ভার্ব। যেমনটা মোডাল অক্সিলারি ছিল হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, যেমনটা ছিল উড রাদার, ঠিক তেমন ভাবেই হেড বেটারও কিন্তু একটা মোডাল অক্সিলারি। সুতরাং আমরা কিন্তু বাকিটা বুঝে ফেলেছি। হেড বেটারের পরে ভার্বের কোন ফর্ম হবে ভাইয়া? বেস ফর্ম হবে। সো আমরা প্রথমে এটা বলতে পারি যে হেড বেটারের পরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। সো এখন প্রশ্ন হলো ভার্বের বেস ফর্ম তো বুঝলাম, তো এটা তো দেওয়া থাকবে, এখানে যে হেড বেটার হবে বুঝবো কিভাবে? বুঝতে হবে এভাবে যে ভার্বটি দেওয়া আছে যদি এই কাজটি কোনো উপদেশমূলক কাজ হয়, উপদেশমূলক, অথবা যদি সেটা হয় কোনো পরামর্শমূলক, তাহলে পরামর্শমূলক অথবা উপদেশমূলক যদি হয়, তখন আমরা বুঝে ফেলবো এটা কিন্তু উড রাদারের জায়গা না, এটা হেড বেটারের জায়গা। কথা সত্য, দেন থাকলে উড রাদার হবেই হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ হেড বেটারের সাথে কখনোই দেন বসে না।
তবে দেন ছাড়া জায়গায় তো উড রাদার বসে, একইভাবে দেন ছাড়া অবস্থায় হ্যাড বেটারও বসে। যদি এমন প্রশ্ন পরীক্ষায় চলেই আসে তখন আমরা কি করব? তখন আমরা যে কাজটি করব, দেখব যে বাক্যটার ভিতরে কি বোঝাচ্ছে। যদি উপদেশ বা পরামর্শমূলক কিছু বোঝায় তাহলে আমরা কি করব? তাহলে আমরা বলবো এখানে হ্যাড বেটার হবে। আর যদি দেখি একটি কাজের চেয়ে আরেকটি কাজ অধিকতর পছন্দনীয়, এমন একটা মিনিং দিচ্ছে এক্সট্রা সেন্টেন্স, এই সেন্টেন্স দুইটা মিলায়ে, তখন আমি ঘোষণা করব যে এখানটায় অবশ্যই অবশ্যই কি হবে? উড রাদার হবে। ওকে, যেটা বলছিলাম, তাহলে হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম কোন ভার্ব? যে ভার্বটি উপদেশ বা পরামর্শ প্রকাশ করবে এই রকমের। যেমন একটা বাক্য একটু আগে বলতে লেগেছিলাম, ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে, ইউ ড্যাশ স্টে অ্যাট হোম। দেখেন এই বাক্যটা আগের বাক্যের মতোই, কিন্তু বাক্যটি শুরু করলাম ইউ দিয়ে, ইউ ড্যাশ স্টে অ্যাট হোম। যখন ইউ দিয়ে বলি তখন কি ভাই, এটা উপদেশ হয় না? নাকি এটা একটা কাজের চারটা কাজ ভালো বোঝায়? সেটা না ভাই, এটা উপদেশ হয়। কারণ আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট হয় কি দিয়ে? ইউ দিয়ে। সো তখন আমরা ইউ দিয়ে বলবো আর কি, ইউ ড্যাশ স্টে অ্যাট হোম। তখন কি, তখন বুঝে ফেললাম যে বাইরে বৃষ্টি হচ্ছে, অন্য কেউ বলতেছে তুমি ঘরে থাকো। তার মানে এটা কি ধরনের কথা ভাইয়া? এটা কি একটি কাজের চেয়ে আরেকটা কাজ বেশি ভালো লাগছে সেটা? না ভাইয়া, এটা হচ্ছে উপদেশমূলক। তখন আমাকে বলতে হবে ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম, তোমার ভালো হয় তুমি ঘরে থাকো। হ্যাড বেটারের বাংলা হলো কোন একটা কাজ করলে ভালো হয় এরকমের। মনে করো আমি বললাম ইউ আর ভেরি সিক, ইউ ড্যাশ কনসাল্ট উইথ এ ডক্টর। তুমি খুব অসুস্থ, ইউ ড্যাশ কনসাল্ট উইথ এ ডক্টর। ভালো হয় তুমি একজন ডাক্তারের সাথে কি করো? আলোচনা করো, কনসাল্ট করো। তার মানে এটা কি ধরনের কথা? উপদেশমূলক কথা। তাহলে আমি কি বলবো এখানে? অবশ্যই হ্যাড বেটারে দিব। হ্যাড বেটারের পরে ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। এখন প্রশ্ন হলো, এই যে হ্যাড বেটার, এটা একটা মোডাল অক্সিলারি। হ্যাড কি কখনো হ্যাজ হতে পারে? হ্যাড কি কখনো হ্যাভ হতে পারে? উত্তর হলো না। হ্যাড বেটার অলওয়েজ হ্যাড বেটার। তার কারণ হ্যাড আর বেটার এটা কিন্তু পাস্ট টেন্স প্রকাশ করছে না। হ্যাড আর বেটার একসাথে মিলে একটি মোডাল অক্সিলারি। যেমন ক্যান একটা মোডাল অক্সিলারি, উড একটা মোডাল অক্সিলারি, শুড একটা মোডাল অক্সিলারি, মাস্ট একটা মোডাল অক্সিলারি। হ্যাড বেটার একসাথে একটি মোডাল অক্সিলারি। সুতরাং হ্যাডকে কখনোই হ্যাজ অথবা হ্যাভ এমনটি করা যাবে না। এরপরে চলে আসি, নেগেটিভ করব কিভাবে ভাইয়া? ক্যান নট দিলে যেমন নেগেটিভ হয়, হ্যাড বেটারকেও এভাবে হ্যাড বেটার নট দিয়ে নেগেটিভ করা যাবে। তবে মনে রাখতে হবে, যদি আপনি নটটি হ্যাড নট বেটার করেন তাহলেও চলবে। তবে হ্যাড বেটার নটটি বেশি মাত্রায় ব্যবহৃত হয় এবং সর্বজন স্বীকৃত এবং গৃহীত হয় এটা। সো আমি কিন্তু নেগেটিভ করার সময় হ্যাড বেটার নট লিখব। উড রাদারের ক্ষেত্রে সেম কথা। নেগেটিভ করব কিভাবে? উড রাদার নট দিব অথবা উড নট রাদার দিব। বেশি ব্যবহৃত হয় কোনটা? উড রাদার নটটা বেশি ব্যবহৃত হয়। সো আশা করি বুঝতে পারছি, নেগেটিভ করার সময় আমরা কি করব? হ্যাড বেটার নট দিব, উড রাদার নট দিব। আর হ্যাভ টু হ্যাজ টুর ক্ষেত্রে নেগেটিভ করার সময় কি করব? ডু নট, ডাজ নট, ডিড নট দিয়ে নেগেটিভ করব। প্রশ্ন করার সময় কি করব? হ্যাড বেটারের ক্ষেত্রে প্রশ্ন করার সময় কি করব? হ্যাড বেটারের ক্ষেত্রে প্রশ্ন করার সময় হ্যাড বেটার এবং উড রাদার মনে রাখতে হবে, এই দুটি বাক্য দিয়ে প্রশ্নবোধক বাক্যের আসলে ইংরেজি ভাষাতে ব্যবহার নেই। সেই কারণে এই দুটোকে দিয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন আপনার হবে না। সো এই জন্য আমরা প্রশ্ন করার বিষয়টি চিন্তা করব না। আসলে হ্যাড বেটার এবং উড রাদার এই দুটো দিয়ে ইন্টারোগেটিভ ধরনের সেন্টেন্স ইংরেজি ভাষায় ব্যবহার হয় না। সেই কারণে এদেরকে ইন্টারোগেটিভ করার কোনো প্রয়োজন নেই। আশা করি হ্যাড বেটার বুঝতে পেরেছেন। যদি বুঝে ফেলি একটু আমাকে চ্যাট অংশে জানিয়ে ফেলেন যে সবাই বিষয়টি বুঝতে পারছেন কিনা এবং ক্লাসটি কেমন লাগছে, একটু বলে ফেলবেন। এবার আমরা চলে যাব হচ্ছে উইল ইউ মাইন্ড অথবা উড ইউ মাইন্ড। এখানে জি ভাইয়া কাকুন বলছেন, জি ভাইয়া ভালো লাগছে। ওকে ওকে ভাইয়া, একটা এক্সাম্পল আবার বলেন। কোনটার? কোনটা হ্যাড বেটারের? এক্সাম্পলটা ভাই খুবই সহজ। আমি তো একটু আগে একটা এক্সাম্পল বলেছি যে ইউ আর সিক, তুমি অসুস্থ, ইউ হ্যাড বেটার কনসাল্ট উইথ এ ডক্টর। এটা একটা এক্সাম্পল। আবার যদি বলি ইউ আর উইক ইন ইংলিশ, তা আপনারা ইংরেজিতে দুর্বল, ইউ হ্যাড বেটার স্টাডি এ লট, আপনাকে প্রচুর অধ্যয়ন করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। সো এভাবে যখন উপদেশমূলক কোনো কথাবার্তা বলা হবে তখন সেখানে হ্যাড বেটার ব্যবহার হবে। শেষ। আমরা আজকে পড়াশোনার পরের দিকে চলে যাচ্ছি। এবার হচ্ছে উড ইউ মাইন্ড অথবা উইল ইউ মাইন্ড। ওকে, আমরা এখন উইল ইউ মাইন্ড উড ইউ মাইন্ডে চলে যাচ্ছি। লক্ষ্য করেন উইল ইউ মাইন্ড বা উড ইউ মাইন্ড কোথায় ব্যবহার হয়, কখন ব্যবহার হয়। আমি যদি খুব সহজভাবে একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার বাসায় একজন মেহমান আসলো, আপনি তাকে এক কাপ চা খাওয়াতে চান। আমি আবারও বলছি, আপনার বাসায় একজন মেহমান আসলো, আপনি তাকে এক কাপ চা খাওয়াতে চান। তখন আপনি কি বলবেন? উইল ইউ টেক এ কাপ অফ টি বলবেন। যদি আপনি এটা বলেন উইল ইউ টেক এ কাপ অফ টি, তার অর্থ হলো আপনিও আসলে ইচ্ছুক না তাকে চা খাওয়াতে, তবে সে যদি চায় তাহলে আপনি খাওয়াইতে পারেন। আর আপনি যদি বলেন উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, এর মানে হলো তিনি যদি ইংলিশ ম্যান হন তিনি বুঝে নেবেন
আপনি কিন্তু আপনার দিক থেকে রাজি আছেন চা খাওয়াতে, আপনি ইয়েস করলে চাটা চলে আসবে। অর্থাৎ যিনি প্রশ্ন করছেন তিনি এটিকে হাত ধরে নিয়ে প্রশ্নটি করছেন। অর্থাৎ উড ইউ মাইন্ড ব্যবহার হয় যখন ভদ্রতা করে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় এবং ধরে নেওয়া হয় উত্তরটি আমার তরফ থেকে হ্যাঁ আছে, যাকে জিজ্ঞাসা করলাম সে বললে এটা হ্যাঁ হয়ে যাবে। সো তখন আমরা সেখানে উইল ইউ মাইন্ড অথবা উড ইউ মাইন্ড ব্যবহার করি। সো আশা করি বুঝতেই পারছেন উড ইউ মাইন্ড বা উইল ইউ মাইন্ড ব্যবহার করি কখন, যখন ভদ্রতা করে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় এবং যখন জিজ্ঞাসা করছি সেটা আমার তরফ থেকে আমি কিন্তু এটা হ্যাঁ ধরে নিয়েই উত্তর করছি। উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, তার মানে আমি কিন্তু আপনাকে এক কাপ চা খাওয়াতে ভাই রাজি আছি, আপনি খেলেই আমি খাওয়াবো। আর যদি বলেন উইল ইউ টেক এ কাপ অফ টি, আপনি কি এক কাপ চা খাবেন, তার মানে আমি এখনো রাজি নাকি রাজি না সিদ্ধান্ত নেই নাই, আপনাকে বলেন পরে আমি সিদ্ধান্ত নিব যে আপনাকে খাওয়াবো কি খাওয়াবো না। বিষয়টা কিন্তু এই রকমের, এটা আসলে ভদ্রতা সুলভ আলাপ আলোচনা হয় না। সো আশা করি উইল ইউ মাইন্ড এবং উড ইউ মাইন্ডের বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের যে ক্লাসটি ওয়ার্ড ফ্রেজের ক্লাস, আমি জানি অনেকেই, আমি কিন্তু ক্লাসের প্রথমেই বলেছি অনেকেই এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নেয় না বা দেখে না, বিকজ আসলে রুলগুলো ওইভাবে শেখে না। যেহেতু রুলগুলো ওইভাবে শেখে না, পরীক্ষার হলে যে এটা এখানেই সে ধরা খায় এবং বিপদে পড়ে। তো যাই হোক, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার আমি যেটা দেখাবো, উইল ইউ মাইন্ড বা উড ইউ মাইন্ড, এটা হলে বাক্যটি কি হবে। মনে রাখতে হবে শূন্যস্থানে পরে ভার্বের আইএনজি ফর্ম থাকে এবং আইএনজি ফর্মের পরে বাক্যটি শেষে যে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকে এবং বাক্যটি আসলে প্রশ্নবোধক। উইল ইউ মাইন্ড বলি বা উড ইউ মাইন্ড বলি, দুই ক্ষেত্রেই কিন্তু প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। কেমন প্রশ্ন? ভদ্রতা করে কাউকে জিজ্ঞাসা করা হচ্ছে এমন প্রশ্ন এবং ধরে নেওয়া হচ্ছে উত্তরটি হ্যাঁ বোধক হবে। যেমন আমি যদি বলি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একজনের সাথে দেখা হলো কিন্তু আপনি পথ চেনেন না, তাকে জিজ্ঞেস করবেন আপনি কি আমাকে স্টেশনে যাওয়ার রাস্তা দেখাতে পারেন, তখন আপনি কি বলবেন? উড ইউ মাইন্ড শোয়িং দ্য রোড টু দি স্টেশন। অর্থাৎ তখন আপনি কিন্তু ধরে নিচ্ছেন সে আপনাকে পথটি দেখাবে, তাই তাকে ভদ্রতা করে উড ইউ মাইন্ড দিয়ে কথা বলছেন। উড ইউ মাইন্ড এবং উইল ইউ মাইন্ড অর্থ সেম দেয়, টেন্স গতভাবে হয়তো একটু ডিফারেন্ট। উইল ইউ মাইন্ড বললে এটি হচ্ছে ফিউচার টেন্স বোঝায়, উড ইউ মাইন্ড বললে এটা পাস্ট টেন্স বোঝায়, সমস্যা নেই, বাট অর্থগতভাবে এরা কিন্তু সেম অর্থ দেয়। আশা করি উইল ইউ মাইন্ড বুঝতে পেরেছেন। আমরা কোথায় উইল ইউ মাইন্ড বা উড ইউ মাইন্ড বসাবো? বাক্যটি হবে প্রশ্নবোধক এবং শুরুতেই থাকবে শূন্যস্থান এবং বাক্যটি শূন্যস্থানের ঠিক পরে থাকবে একটি আইএনজি এবং প্রশ্নটি পড়ে বোঝা যাবে যে ভদ্রতা করে এখানে কোনো কিছু জিজ্ঞাসা করা হচ্ছে। সো দ্রুত জানিয়ে ফেলেন উইল ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড এটি বুঝতে পেরেছেন কিনা। সো আমরা উইল ইউ মাইন্ড শিখে ফেলেছি। উইল ইউ মাইন্ড শেখা হয়ে গেলে আমরা এর পরে চলে যাবো, এর পরেরটা হচ্ছে বাট ফর। সো আমরা এর পরে চলে যাচ্ছি বাট ফরে। সো আমরা বাট ফর নিয়ে কথা বলবো। বাট ফর, সো বাক্যের শুরুতে বাট ফর হয়। সো আমাদের শূন্যস্থানটি এই জায়গাতেই থাকে, তারপরে এখানে একটি নাউন ফ্রেজ থাকে এবং তারপরে এখানে যেটা থাকে সেটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে উড হ্যাভ এবং তারপরে হলো V3। দিস ইজ ইম্পর্টেন্ট ফর ভার্সিটি অ্যাডমিশন। এই রুলটিও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট একটি রুল। তবে ভার্সিটি অ্যাডমিশনে যেটা বলছিলাম, দেখেন ভার্সিটি ভর্তি পরীক্ষায় ঢাকা ভার্সিটির ক্ষেত্রে এটি খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটায় শূন্যস্থান থাকে এবং এখানটায় উত্তরটি কি হবে বের করতে হয়। যেহেতু আমরা এইচএসসি লেভেলে এই ওয়ার্ড ফ্রেজটা ভালো করে শিখে যাই না, সেই কারণে আমরা ভার্সিটি অ্যাডমিশনে যে আবারও শেখার চেষ্টা করি বা শিখিও, কিন্তু কথা হচ্ছে এটা আগে থেকেই শেখা থাকলে ভার্সিটি অ্যাডমিশনে পড়াটা কিন্তু অনেকটা এগিয়ে থাকতো। আমি আগেও বলেছি যে এইচএসসির প্রিপারেশনের পাশাপাশি যদি আমরা ভার্সিটি প্রিপারেশনটা ঠিক মতো নিতে পারতাম তাহলে কিন্তু ভার্সিটি প্রিপারেশনের জন্য এত বেশি পড়াশোনা লাগতো না, অনেক কিছু আমরা আগে থেকেই শিখে যেতাম। আচ্ছা ঠিক আছে, এবার চলে আসি বাট ফরের অর্থ হলো ছাড়া। বাট ফরের অর্থ হলো ছাড়া। সো আমি যখন বাট ফর দিয়ে কোনো কিছু লিখতে চাই, মনে রাখতে হবে এখানে যেটি লেখা থাকে এটি ছাড়া আসলে কি ঘটতো সেই কথাটি এখানে লেখা থাকে। যেমন আমি যদি এক্সাম্পল দিই এভাবে যে বাট ফর ইওর হেল্প, বাট ফর ইওর হেল্প, তাহলে এটার বাংলা হলো ইওর হেল্প মানে তোমার সাহায্য, তাহলে বাট ফর মানে কি? ছাড়া, তাহলে তোমার সাহায্য ছাড়া। এবার এখানে কি ঘটতো? আই উড হ্যাভ ফেইলড, আই উড হ্যাভ ফেইলড। তাহলে দেখেন আমাদের পরীক্ষায় শূন্যস্থানটা কিন্তু এখানে থাকবে, অর্থাৎ এই জায়গাটায় শূন্যস্থান দেওয়া থাকবে। তখন আমরা বলবো যে এখানে বাট ফর হবে, বুঝবো কিভাবে? প্রথম কথা, বাট ফর কিন্তু বাক্যের শুরুতে থাকে। সো আমি যখনই দেখবো যে শুরুতেই শূন্যস্থান, আমাদের ক্লু থেকে দেখে নেব শুরুতে থাকে কে কে আছে। বাট ফর শুরুতে থাকে। আবার একটু আগে দেখলাম উড ইউ মাইন্ড, উইল ইউ মাইন্ড এটা শুরুতে থাকে। একটু পরে দেখবো হোয়াট ইফ এটা শুরুতে থাকে। সুতরাং এদের মধ্যে থেকে একটা কিছু হবে। এরপর আমরা দেখবো আসলে যা দেওয়া আছে সেটা কি বলছে। দেখেন ইওর হেল্প এখানে দেওয়া আছে,
আই উড হ্যাভ ফেইলড এখানে দেওয়া আছে, এবং আমরা যদি চিন্তা করি ইওর হেল্প, তোমার সাহায্য ছাড়া এই কাজটি ঘটবে, অর্থাৎ তোমার সাহায্য যদি না পাই আই উড হ্যাভ ফেইলড, আমি ব্যর্থ হতে পারতাম, ব্যর্থ হতাম, এরকম। সো তখন আমি বলবো যে হ্যাঁ, তাহলে এই জায়গাটি কার, এই জায়গাটি হচ্ছে বাট ফর এর। সো আমরা তখন ক্লু থেকে বাট ফরটি উত্তর করব। এবার কথা হলো উত্তর খাতায় কিভাবে লিখবো। উত্তর খাতায় আসলে আপনি এবিসিডি দিয়ে এই উত্তরটুকু খালি লিখতেই পারেন, বাট ফর অথবা লেট অ্যালোন, শুধু উত্তরটুকু লিখতে পারেন। তবে আমি অলওয়েজ প্রেফার করি যে আপনি টোটাল বাক্যটি লেখেন এবং এই জায়গাটায় একটি আন্ডারলাইন করে দেন, এটা হচ্ছে বেস্ট হয়। যদিও আপনার সময় হয়তো বা সংকট হতে পারে, তবে এটা হলো বেস্ট অপশন যে আপনি টোটাল উত্তরটি লিখে এই জায়গাগুলো আন্ডারলাইন করে দিবেন। আন্ডারলাইন করার জন্য কোনো মাল্টি কালার ইউজ করবেন না, সম্ভব হলে পেন্সিল ইউজ করবেন, জাস্ট পেন্সিল, অন্য কোনো কিছু না, কলম ইউজ না করে পেন্সিল ইউজ করবেন। মাল্টি কালার ইউজ করা আসলে খাতার জন্য শোভনীয় না, একটা স্ট্যান্ডার্ড খাতায় আসলে মাল্টি কালার ইউজ করা উচিত না। সো আপনি মার্জিনও দিবেন কিন্তু হচ্ছে পেন্সিল দিয়ে, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। সো পেন্সিল দিয়ে মার্জিনটা টানবেন এবং তারপরে হচ্ছে ভিতরে মাল্টি কালার ইউজ করা যায়, কোথায় যায় সেটা আমি বলি। যদি কখনো আপনি কারোর কোনো বক্তব্য সরাসরি কোট করেন, অর্থাৎ এই সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, এই রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা হুবহু আপনি উইদিন ইনভার্টেড কমা দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি চাইলে নীল কালি ইউজ করতে পারেন। এটাও ইউজ করা উচিত না, আমি সাপোর্ট করি না, তবে ইউজ করতে পারেন। এছাড়াও কিন্তু খাতা সুন্দর করা যায়। অনেকে মনে করে বিভিন্ন কালারের রং ইউজ করলেই বোধহয় খাতা সুন্দর হয়ে যায়, বিষয়টা এরকম না। তবে আমার একটা ইচ্ছা আছে যে আপনি টোটাল কোর্সটি শেষ হয়ে যাওয়ার পরে একটা লাস্টে একটা বা দুটা ক্লাসে আমি আপনাদের শিখাবো হাউ টু রাইট দি আনসার স্ক্রিপ্ট, আনসার স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় সেই বিষয়গুলো আমি দেখাবো। ওকে, দেখেন বাট ফরের বিষয়টি সবাই ক্লিয়ার কিনা? তাহলে বাট ফর কোথায় হবে? বাট ফর বাক্যের শুরুতে হবে এবং তারপরে একটি নাউন ফ্রেজ থাকবে, তারপরে কমা দিয়ে একটি ক্লজ থাকবে, যে ক্লজটি উড হ্যাভ প্লাস V3 দিয়ে গঠিত হবে। এইটুকু দেখলে আমরা মোটামুটি আইডিয়া করে নিতে পারি যে এটি বাট ফরের জায়গা। সো আমরা চলে আসি এরপরেরটা হলো লেট অ্যালোন। সো আমরা এখন লেট অ্যালোন নিয়ে কথা বলবো, লেট অ্যালোন। তো যেটা বলছিলাম লেট অ্যালোনের কথা, লেট অ্যালোনের বাংলা যদি করি, লেট অ্যালোনের বাংলা হচ্ছে চিন্তাই করা যায় না, চিন্তাই করা যায় না, চিন্তাই করা যায় না, অথবা যদি বলি ভাবাই যায় না। সো এভাবে আমরা বলতে পারি লেট অ্যালোনের বাংলা হচ্ছে এটা চিন্তাই করা যায় না, এটা ভাবাই যায় না। যাই হোক, লেট অ্যালোনের কথা বলছি, লেট অ্যালোন চিন্তাই করা যায় না, ভাবাই যায় না। বিষয়টা কিরকম বা পরীক্ষা কিভাবে বুঝবো যে লেট অ্যালোনটা ব্যবহার হবে সেটা একটু দেখাই। লেট অ্যালোন শব্দটি বাক্যের মাঝে থাকে। লেট অ্যালোন থাকে কোথায়? বাক্যের মাঝে, অর্থাৎ শূন্যস্থানটা আমাদের বাক্যের মাঝে থাকবে এবং তার আগে একটি কথা বলা থাকবে, এই কথাটি নেগেটিভে। এই কথাটি কিসে বলা থাকবে? নেগেটিভে। এবং এখানে যা বলা থাকবে এর চাইতে একটু উচ্চতর লেভেলের, উচ্চতর গ্রেডের কথা এখানে বলা থাকবে, অর্থাৎ এটা হলো একটু উচ্চ লেভেলের কথা। এখন একজন মানুষ এটাই পারে না, নেগেটিভ, এটাই তার দ্বারা সম্ভব না, এর চেয়ে বেশি, এর চেয়ে উঁচু কিছু কিভাবে সম্ভব? তখন আমরা মাঝখানটা কি বসাই? লেট অ্যালোন বসাই। সো আমি যদি পরীক্ষার প্রশ্নের সিচুয়েশনটা বলি এরকম যে একটা নেগেটিভ এবং তারপর ওই পাশে হচ্ছে উচ্চ, অর্থাৎ আমি যদি বলি আই ডোন্ট হ্যাভ 10 টাকা, আমার 10 টাকা নেই, লেট অ্যালোন 500 টাকা, আমার 10 টাকা নেই, আর ওই পাশে কি দেওয়া আছে? 500 টাকা, তার মানে এই পাশে 10 টাকা কম, ওই পাশে 500 টাকা তার চেয়ে উচ্চ। তখন আমি বলবো যেহেতু পরেরটা উচ্চ আগেরটা কম, সুতরাং এখানে কার জায়গা? লেট অ্যালোনের জায়গা। সো যেটা বলছিলাম, দেখেন আমি যদি এভাবে বলি আই কান্ট ওয়াক 1 কিলোমিটার, আমি 1 কিলোমিটার হাঁটতে পারি না, লেট অ্যালোন 10 কিলোমিটার। লক্ষ্য করেন আগের অংশে বলা হলো 1 কিলোমিটার, এটা কম, ওই পাশেরটা কি? একটু উচ্চ, তখন আমি বলবো এটা কি হবে? লেট অ্যালোন। আবার যদি বলি আই কান্ট অ্যাফোর্ড এ কি বলে এটাকে? বাইসাইকেল, আই কান্ট অ্যাফোর্ড এ বাইসাইকেল, লেট অ্যালোন এ প্রাইভেট কার। দেখেন আমি একটি বাইসাইকেলই অ্যাফোর্ড করতে পারি না, সাধ্য করতে পারি না, বাদ দিলাম কার কথা? চিন্তাই করা যায় না, কার কথা? ওই পাশেরটা, একটি প্রাইভেট কারের কথা চিন্তাই করা যায় না। আশা করি লেট অ্যালোন কোথায় বসবে বুঝতেই পেরেছেন। আগের অংশে যেটা বলা হবে সেই কাজটি একজন পারছে না, তার চেয়ে উপরের কথা চিন্তাই করা যায় না, তখন আমরা বলবো এখানটা কি হবে? লেট অ্যালোন হবে। লেট অ্যালোন হলো একটা ফ্রেজ। আমাদের আজকের ক্লাসের সর্বশেষ যে টপিকটি পড়বো সেটা হচ্ছে হোয়াট ইফ। সো হোয়াট ইফ নিয়ে আমরা আলাপ করতে চাই, হোয়াট ইফ এ পড়াশোনায় চলে আসছি। সো হোয়াট ইফ এর কথা আসি, অনেক ভালো বুঝেছি। আচ্ছা ঠিক আছে আনিকা জাহিন, ধন্যবাদ ভাই। আমি আপনাদের এটাই বোঝাতে চেয়েছিলাম, আসলে ইংরেজি কিন্তু অন্যভাবে শেখা যায়, ইংরেজি কিন্তু অনেক ভালো করে বোঝা যায় এবং ইংরেজি কিন্তু শিখতে মজা পাওয়া যায় যদি আপনি সেটা ঠিক মতন শিখতে পারেন এবং আমরা যদি আপনাকে ঠিক মতন বুঝাইতে পারি। আশা করি ক্লাসগুলো ভালো লাগারই কথা। তো যেটা বলছিলাম হোয়াট ইফ, হোয়াট ইফ বাক্যের শুরুতে থাকবে। হোয়াট ইফ এর অর্থ কি? কেমন হবে যদি, কি ঘটবে যদি,
অর্থাৎ আমি যদি একটা কিছু করি তাহলে কেমন হবে, এটা হলে কি ঘটবে, এটা হলে তার ফলটা কি হবে, তার পরিণামটা কি হবে, এইটা যখন আমরা চাই। সো হোয়াট ইফ কোথায় হবে, বাক্যের শুরুতে হবে। এবং হোয়াট ইফ দিয়ে কি বলা হয়, কেমন হবে যদি, কেমন হবে যদি, কি ঘটবে যদি, এরকম অর্থ দেয়। তার মানে বোঝাই যাচ্ছে কেমন হবে, কি ঘটবে, তাহলে বাক্যটা কি হবে, বাক্যটি প্রশ্নবোধক হবে। তাহলে বাক্যটি কি রকমের বাক্য, প্রশ্নবোধক বাক্য। এবং হোয়াট ইফ এর পরে কি থাকবে, হোয়াট ইফ এর পরে এখান থেকে যেটা থাকবে সেটা হলো একটি ক্লজ, যেখানে সাবজেক্ট থাকবে, যেখানে ফাইনাইট ভার্ব থাকবে, সেখানে বাকি অংশ থাকবে। এবং এই অংশটির বাংলা হবে কেমন হবে যদি, কি ঘটবে যদি, কি হবে যদি, এই কথাটা। তাহলে এখন হোয়াট ইফ এর বিষয়টা আমি আবারও বলি। হোয়াট ইফ এর বাংলা হবে কেমন হবে যদি, কি ঘটবে যদি। এবং সেটা দিয়ে কি প্রকাশ করি, কোন একটা ভয় প্রকাশ করতে ব্যবহার হয়, অথবা কারোর মতামত চাইতে ব্যবহার করা হয়। যেমন আমি যদি বলি কেমন হবে যদি এইচএসসি পরীক্ষা 15 তারিখে দিয়ে দেয়, ভয় প্রকাশ করে বলতেছি কথাটা, কারণ হঠাৎ করে 15 তারিখে পরীক্ষা দিলে কিন্তু ভাই বিপদ। কেমন হবে যদি আমাদের হচ্ছে করোনা এখন চলে যায়, একটু মতামত চাচ্ছি আপনাদের কাছে, কেমন না থাকলে কেমন হবে। এই যে বিষয়গুলো যখন এইভাবে বলি, তখন মতামত চাইতে, মনের ভয় প্রকাশ করতে, অথবা এটার ফলটা কি হতে পারে। কেমন হবে যদি কালকে এইচএসসি পরীক্ষা শুরু হয়, তখন আপনি কি বলবেন, ভাই বিপদ হয়ে যাবে, সবাই ফেল করে যাব, ঠিক না? সো এই যে এই বিষয়গুলো আপনার মতামত চাইতেছি, মনের একটা ভয় প্রকাশ করতেছি, অথবা এর ফলাফলটা কি হতে পারে সেটা জানতে চাচ্ছি, প্রশ্ন করছি, তখন আমরা সেখানে কি ব্যবহার করছি, সেখানে আমরা হোয়াট ইফ ব্যবহার করছি। তাহলে হোয়াট ইফ এর পরে কি থাকবে, একটি ক্লজ থাকবে, এবং লাস্টে কি থাকবে, একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এবং এ ধরনের বাক্য প্রশ্নে জিজ্ঞাসা করবে কারোর মতামত, অথবা এর ফলাফলটা কি হবে সেটা, অথবা মনের একটা ভয় প্রকাশ করতে এরকম বলবে কেমন হয়, কি ঘটবে, কি হবে যদি পরীক্ষা হয়। তার মানে আমি কিন্তু মনের ভয় প্রকাশ করছি। এই কারণে অনেক সময় আমরা দেখি যে লাস্টে এসে এখানটায় আমরা অনেক সময় বিস্ময়সূচক চিহ্ন দেখতে পাবো, যদিও এটা খুবই কম, তবে এটাও কিন্তু এখানে থাকতে পারে। আশা করি বুঝতেই পারছি, আমাদের লাস্টে প্রশ্নবোধক চিহ্ন কিন্তু না হয়ে বিস্ময়সূচক চিহ্ন আসে, তবে খুবই কম এর ব্যবহারটি, বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্নটি থাকবে। আশা করি হোয়াট ইফ বসবে কোথায় বুঝতে সমস্যা হবে না, বিকজ কালকে আমরা বেশ কিছু রুল আরো শিখবো, এবং তারপর আমরা কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করবো, রিয়েল কোশ্চেন, তখন দেখবো আসলে কতগুলো উত্তর পারছি। যাই হোক, টোটাল ক্লাসটা আমরা শেষ করে ফেলেছি আজকের ক্লাস। আগামী কালকে আমরা বাকি রুলগুলো পড়বো। ভাইয়া গ্রুপে এইচএসসি ইংলিশ প্রিপারেশন যে গ্রুপটি আছে, অনুগ্রহ করে ক্লাসের সম্পর্কে আপনাদের মতামত দিবেন, আপনাদের পোস্টটি করবেন, এবং ক্লাসটি ভালো লাগলে সেটাও বলবেন, বা যদি কোনো কারেকশন থাকে অথবা কোনো বিষয় ভালো লাগানোর বিষয় আরো থাকে, সেটা বললে আমি অবশ্যই পরবর্তী ক্লাস থেকে সেভাবে ক্লাসটি নেওয়ার চেষ্টা করব। ক্লাস সম্পর্কে অবশ্যই গ্রুপে পোস্ট দিবেন। এইচএসসি ইংলিশ প্রিপারেশন যে ফেসবুক গ্রুপ আছে সেখানটাতে অবশ্যই মতামত দিবেন, ভালো লাগবে। এবং তখন আমারও ভালো লাগবে, সবাই যখন দেখবে ক্লাসগুলো ভালো লেগেছে, আরো অনেকে যুক্ত হবে, অনেক সংখ্যায় বাড়বে, সারা বাংলাদেশের আরো অনেক স্টুডেন্ট যুক্ত হবে। আপনাদের কলেজের বন্ধু বান্ধবী যারা ছিল সবাইকে ইনভাইট করবে গ্রুপে যুক্ত হওয়ার জন্য। ভিডিওগুলো থাকছে, তারা ক্লাসগুলো দেখবে, লাইভ ক্লাস দেখবে, আশা করি ভালো লাগবে। একই সাথে আমি আশাবাদ ব্যক্ত করছি যে 7 তারিখ থেকে যে এইচএসসির যে পাশাপাশি ভার্সিটি অ্যাডমিশনের ব্যাচ শুরু করব, আপনারা সবাই ফ্রি ক্লাসগুলোতে জয়েন করবেন, জয়েন করে দেখবেন যে ক্লাসটি কেমন লাগে, এবং যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে অবশ্যই রেজিস্টার করে আমাদের সাথে যুক্ত হবেন পেইড কোর্সে। আল্লাহ হাফেজ, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সেই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। সোহেল ভাইয়া আপনাদের সাথে ছিল, আপনাদের সাথে আছে, এবং ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।